অতীব সুন্দরী লাস্যময়ী মেয়ে রানী অতীতে দেওরের প্রেমে হাবুডুবু খেয়ে একসময় তার নাকানি চোবানি অবস্থা হয়। অবশেষে স্বামীর কাছে ফিরে আসতে স্বামী স্ত্রী দুইজনে মিলে খুন করে দেওরকে। পুলিশ কেস সলভ করতে না পারায় বর্তমানেও রানীর পিছু ছাড়েনি। স্বামী ঋষুর সঙ্গে একসঙ্গে সংসার করার জন্য আবারও রানী বেছে নিয়েছে নতুন প্রেমিক অভিমন্যুকে। এই ভয়ঙ্কর সম্পর্কের শেষ কোথায় আর পরিণতি কি পাবে ঋষু এবং রানীর সম্পর্ক? শেষ অবধি রানীর জীবন কোথায় গিয়ে পৌঁছাবে সেটাই দেখব আজকের মুভিতে। তো কাহিনী শুরু হয় উত্তরপ্রদেশের আগ্রা শহরকে দেখানোর মাধ্যমে। এক ঘন কালো রাতে আমরা কাহিনীর মুখ্য চরিত্র রানীকে রোডের ওপরে ছুটতে দেখি। রানীর সারা শরীরে রক্ত লেগেছিল। রাতের অন্ধকারে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে পুলিশ স্টেশনে এসে পৌঁছায়, যেখানে গিয়ে রানী খুব ভীত সন্ত্রস্ত হয়ে পুলিশকে জানায়, আমার স্বামী আমাকে মেরে ফেলবে, তাই দয়া করে আপনারা আমাকে বাঁচান এবং আমার স্বামীকে অ্যারেস্ট করুন। এই পর্যায়ে রানীর জীবনে আসলে কি ঘটেছে আমরা তা বুঝতেই পারি না। দৃশ্য সেখানে কাট হয় এবং 2 মাস আগের কাহিনী আমাদের দেখানো হয়। কাহিনী শুরু হয় আগ্রা শহরে, যেখানে একটি বাড়িতে খবরের চ্যানেলে এই খবর আসে যে যমুনা নদীর ওপরে পুল ভেঙে যাওয়ার কারণে বিশাল আকার হাঙর মাছ শহরের জমা জলে ঢুকে পড়েছে। যাই হোক, তখনই অভিমন্যু নামক এক কম্পাউন্ডারকে দেখানো হয়, যে সেই বাড়িতে এক মহিলা পেশেন্টের চিকিৎসা করার জন্য এসেছিল। সঙ্গে করে নিয়ে এসেছিল বাজার থেকে সস্তায় পাওয়া টমেটো। আর এই বাড়ি আসলে অন্য কারণ নয়, এটা ছিল রানীরই বাড়ি। আসলে কয়েক মাস আগেই রানী তার স্বামীর বাড়ি জওয়ালপুর ছেড়ে এখানে তার মাসির বাড়িতে থাকতে চলে এসেছিল। ঋষুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরে রানী তার মাসির বাড়িতেই নিজের একটি বিউটি পার্লারের কাজ শুরু করে। অভিমন্যু আসলে রানীর মাসিকে ইনসুলিনের ইঞ্জেকশন দেওয়ার জন্য এসেছিল। খুব ব্যস্ততার সাথে রানী ওপর থেকে নিচে নেমে আসার সময় অভিমন্যুর সঙ্গে তার ধাক্কা লাগে আর অভিমন্যুর হাতে থাকা টমেটো মাটিতে পড়ে যায়। রানী টমেটো কুড়াতে অভিমন্যুকে সাহায্য করে। তারা একে অপরকে দেখে এবং হাসতে থাকে। রানী এতটাই লাস্যময়ী ছিল যে অভিমন্যু পুরোপুরি রানীর উপরে পাগল ছিল। রানী প্রায় সময়ই তার পার্লারের কাজে ব্যস্ত থাকত। কোনো না কোনো বাহানায় অভিমন্যু প্রায় রানীকে এক ঝলক দেখার জন্য সেই বাড়িতে আসা যাওয়া করত। নিত্যদিনের দিন যাপনের মতোই ব্যস্ত রানী জানতে পারে যে 5 ঘন্টার একটা ব্রাইডাল মেকআপ তার ক্যান্সেল হয়ে গিয়েছিল, যে কারণে তার অনেক বড় লস হয়। রানী খুব রেগে গিয়ে তার মেকআপের কিছু সামগ্রী বাড়িতেই ফেলে পার্লারে চলে যায়। রানী চলে যাওয়ার পরে তার মাসি অভিমন্যুকে অনুরোধ করে যে সে যেন এই জিনিসগুলো রানীর কাছে একটু পৌঁছে দেয়। অভিমন্যু রানীর পার্লারের সমস্ত জিনিস নিয়ে তার রিকশার পেছনে পিছনে ছুটতে শুরু করে। এক পর্যায়ে হাঁপাতে হাঁপাতে সে রানীর পার্লারে এসে হাজির হয়। অভিমন্যুকে দেখে রানী বলে যে, আরে আপনি এত কষ্ট কেন নিতে গেলেন, আমি নিজেই সমস্ত জিনিস নিয়ে আসতাম। অভিমন্যু বলে, আমি তো আপনার জন্য সবই করতে পারি, এটা আর এমন কি কাজ। তখনই পার্লারের এক ক্লায়েন্ট ডেকে ওঠার কারণে রানী অভিমন্যুকে বলে যে আমার একটু কাজ আছে, আমি পরে আপনার সাথে কথা বলবো। রানী প্রতিদিনকার মতোই তার পার্লারের কাজে ব্যস্ত হয়ে যায়, কিন্তু অভিমন্যু সেই জায়গা ছেড়ে কোথাও যায় না, বরং সে রানীর পার্লারের বাইরেই বসে থাকে। অঝরে বৃষ্টি শুরু হয়, কিন্তু অভিমন্যু সেই বৃষ্টি মাথায় নিয়েই বাইরে বসে থাকে। এবার রানী অভিমন্যুকে খেয়াল করে আর সে সঙ্গে সঙ্গেই একটা ছাতা নিয়ে অভিমন্যুর মাথায় গিয়ে ধরে। আমরা বুঝতে পারি অভিমন্যু রানীকে পাগলের মতো ভালোবাসে। রানী ক্ষমা চায় আর বলে যে আমার জন্য আপনার আজকের পুরো দিনটাই নষ্ট হয়ে গেল। অভিমন্যু বলে, আপনি আমার এই খারাপ হয়ে যাওয়ার দিনটাকে শুক্রবার আমার সাথে মুভি দেখতে গিয়ে ঠিক করে দিতে পারেন। সেই সময় রানীর আবছা নজর যায় এক ব্যক্তির দিকে। রানী কিছুটা অন্যমনস্ক হয়েই অভিমন্যুর সাথে সিনেমা দেখতে যাওয়ার প্রস্তাবে রাজি হয়ে যায়। আর এখানেই এন্ট্রি হয় রানীর স্বামী ঋষুর, যে সেই সময় ছাতা মাথায় নিয়ে সেই রাস্তা দিয়েই পেরোতে থাকে, যার একটা হাত কাটা ছিল। এই পর্যায়ে আমাদের রানী এবং ঋষুর জীবনের আগের কিছু মুহূর্ত দেখানো হয়, যেখানে ছোট্টভাবে রানী এবং ঋষুর বিবাহিত জীবন আমাদের সামনে তুলে ধরা হয়। আমরা দেখি রানী এবং ঋষুর ধুমধাম করে বিয়ে হয়। আর বিবাহিত জীবনের টানাপোড়েনের মাঝেই রানীর জীবনে পরকীয়ার রূপ নিয়ে আসে ঋষুর দূর সম্পর্কের ভাই নীল। নীলের সাথে রানী ইন্টিমেট
ইন্টিমেটও হয়। আর সেই ঘটনার পর থেকেই নীল রানীকে ব্ল্যাকমেল করতে শুরু করে। এক পর্যায়ে রিশু এবং রানী নীলকে মেরে বাড়িতে বোম ব্লাস্ট করে দেয়। রিশু নিজেকে বাঁচাতে এবং মৃত্যু প্রমাণ করতে তার একটি হাত কেটে ব্লাস্টের আগে সেই বাড়িতে ফেলে এসেছিল, যে হাতে রানীর নাম লেখা থাকে। পুলিশ কেস সলভ করতে না পেরে এক পর্যায়ে সেই কেস বন্ধ করে দেয়। সেই ঘটনার পর থেকে রিশু নিজেকে লুকিয়ে এক অজ্ঞাত ব্যক্তির মতো ঘুরে বেড়াচ্ছিল, যাতে সবাই জানতে না পারে যে সে এখনও জীবিত আছে। রিশু এবং রানী এখনও আগ্রার গলিতে অলিতে লুকিয়ে চুরিয়ে দেখা করতে থাকে, আর কিভাবে সব ঝামেলা মিটিয়ে একসাথে থাকা যায় সেই চিন্তাভাবনাই করতে থাকে। তখনই ব্যাকগ্রাউন্ডে আমরা দীনেশ পণ্ডিতের একটি ডায়লগ শুনতে পাই। রানী নভেলিস্ট দীনেশ পণ্ডিতের দ্বারা ভীষণভাবে প্রভাবিত ছিল। দীনেশ পণ্ডিতের নভেল বই থেকে রানী নীলের মার্ডার প্ল্যান করেছিল। সেই বইয়ে লেখা ছিল যে ভালোবাসা পাগলামির সমস্ত সীমা ছাড়িয়ে যদি না যায়, তবে সেই ভালোবাসা আর কেমন ভালোবাসা, সজ্ঞানে তো শুধুমাত্র সম্পর্ক ধরে রাখা যায়। কাহিনী গিয়ে পৌঁছায় রিশুকে দেখানোর মাধ্যমে। রিশু এবং রানী পাসপোর্ট বানানোর জন্য টাকা পয়সা জমাতে শুরু করেছিল, কারণ তাদের প্ল্যান ছিল খুব তাড়াতাড়ি টাকা পয়সা জমিয়ে পাসপোর্ট বানিয়ে থাইল্যান্ডে চলে যাবার, যেখানে গিয়ে তারা নির্ভয়ে তাদের নতুন জীবন শুরু করতে চাইছিল। যে কারণে রিশু পাসপোর্ট এজেন্সির সাথে যোগাযোগ করে আর পাসপোর্ট তৈরির কাজ শুরু করে দেয়। অন্যদিকে পুলিশ রিশু এবং রানীকে পাগল কুকুরের মতো খুঁজতে শুরু করেছিল। এদিকে রিশু তার পরিচয় ইতিমধ্যেই নকল করে নিয়েছিল এবং রবি সেজে বসেছিল, এমনকি তার পাসপোর্ট রেডি ছিল। রিশু আগ্রার একটি বাড়িতে তার গোপনীয়তা বজায় রেখে বাস করে আসছিল। সেখানে সে পাড়ার ছেলেদের ফিজিক্সের টিউশন দিত। রিশুর সাথে সেই বাড়িতে একটি মেয়েও থাকতো, যার নাম ছিল পুনম। পুনম আসলে এনজিও চালাতো। মেয়েটি শারীরিক প্রতিবন্ধী ছিল। মেয়েটি রিশুর কাছ থেকে শারীরিক চাহিদা মেটানোর জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু রিশু যেহেতু রানীকে ভীষণ ভালোবাসতো, তাই সে মেয়েটিকে তার ধারে পাশেও ঘিসতে দিত না। পরের দিন আমরা রানী এবং রিশুকে লুকিয়ে চুরিয়ে ফোনে কথা বলতে দেখি। রানী রিশুকে বলে যে আজ রাতে আমি একা আছি, তুমি চাইলে বাড়ির পিছনের রাস্তা দিয়ে আমার বাড়িতে আসতে পারো। রিশু বলে আর এক সপ্তাহ পরেই আমরা থাইল্যান্ড চলে যাব, পাসপোর্টও রেডি হয়ে গেছে, সমস্ত টাকা পয়সা পাসপোর্ট বানাতেই চলে গেছে, তাই এই কয়েকটা দিন আমাদের একটু লুকিয়ে চুরিয়ে থাকতে হবে। এই পর্যায়ে কোনো রিস্ক নেওয়া যাবে না। কিন্তু রিশু মুখে বললেও রাত হতেই সে রানীর সাথে দেখা করতে চলে যায়, আর দীর্ঘ সময় পরে তারা ইন্টিমেট হয়। অন্যদিকে আমাদের অভিমন্যুকে দেখানো হয়। অভিমন্যু রানীর জন্য হলের সমস্ত টিকিট কিনে নেয় এবং হাতে একটি ফুলের তোড়া নিয়ে রানীর আসার অপেক্ষা করতে থাকে। সময় পেরিয়ে যেতে থাকে, কিন্তু রানী সেখানে আসে না। এতটা আশা ভঙ্গ হওয়ার পরেও অভিমন্যুর মুখের হাসি ঠিকই বজায় থাকে। পরের দিন অভিমন্যু রানীর বাড়িতে এলে গত রাত্রে তার প্রতি ব্যবহারের জন্য রানীর খুব খারাপ লাগে। স্বামী রিশুর সাথে দেখা করতে গিয়ে রানী অভিমন্যুর বিষয়টি জানালে রিশু তো হেসেই উড়িয়ে দেয়। রিশু বলে আবারও একজন তোমার ভালোবাসায় পাগল হয়েছে, এরও প্রাণ যাবে। রানী বলে আরে অভিমন্যু ছেলেটা খুবই সহজ সরল, ওকে ঠকাতে আমার কষ্ট হয়। এদিকে রাত হলে পুলিশ পেট্রোলিং করতে শুরু করে। টের পেতেই রিশু সেখান থেকে পালিয়ে যায়। রানীও এবার অনুভব করে যে কেউ যেন তার উপরে নজর রাখছে। রানী বাড়িতে এলে সেই পুরনো ইন্সপেক্টরকে দেখানো হয়, যে রানীর বাড়িতে এসে রানীকে তার ব্যাগ ফেরত দেয় এবং টন্ট মেরে বলে যে ম্যাডাম, আপনার ব্যাগ আপনি বাজারে ভুল করে ফেলে এসেছিলেন, আমরা তো ওই রাস্তা দিয়েই একটু ঘুরতে বেরিয়েছিলাম, সৌভাগ্যক্রমে রাস্তায় আপনার দর্শন হয়ে যায়। ইনি সেই ইন্সপেক্টর যিনি রানীর কেসের ইনভেস্টিগেশন করেছিলেন, যেটার এখনও তিনি কোনো রকম কোনো সমাধান করতেই পারেননি। ইন্সপেক্টরের সন্দেহ রিশু এখনও জীবিত আছে। কাহিনীর পরবর্তীতে আমরা রানী এবং রিশুকে ফোনে কথা বলতে দেখি। এখানে রানী ভবিষ্যতের কোনো অশনি সংকেতের কথা চিন্তা করে ভয় পেতে থাকে। রিশু বলে আরে তুমি এত চিন্তা করো না, পুলিশের কাছে একটা কনস্পিরেসি থিওরি ছাড়া আর কিছুই নেই। বইয়েতে যে কেউ যা খুশি লিখতে পারে, বইয়ের লেখা অনুযায়ী যে সব কিছু হয়েছে এটা কেউ বিশ্বাস করবে না। রিশু বলে রানী সব কিছুই নির্ভর করছে তোমার ওপরে, তুমি যদি অহেতুক ভয় পেয়ে যাও আর ভয় পেয়ে
নিজের মুখ খুলে দাও, তাহলে আমাদের সমস্ত প্ল্যান লোপাট হয়ে যাবে। রিশু দেরি না করে তার ফোন এবং সিম কার্ড ভেঙে দেয়। রিশু রানীকে বলে যে হতে পারে কিছুদিনের মধ্যেই পুলিশ তোমাকে ইন্টারোগেশনের জন্য ডাকবে। রিশুর ধারণা মতোই কিছুদিন পরেই রানীকে পুলিশ স্টেশনে ডাকা হয় এবং তার ইন্টারোগেশন শুরু হয়। পুলিশ অফিসার রানীর ফোনের কল লিস্ট আগে থেকেই বের করে রেখেছিল। অফিসার প্রথমে রানীকে জিজ্ঞাসা করে যে এই যে নাম্বার রবির নামে সেভ আছে, এই রবি আসলে কে? তোমার কোনো বন্ধু, না কোনো পরিবারের কোনো রিলেটিভ, না তোমার নতুন প্রেমিক? এই কথা বলে ইন্সপেক্টর এক প্রকারের রানীকে টন্ট মারতে শুরু করে। উত্তরে রানী বলে যে সে যে কেউ হতে পারে, তাতে আপনার কি? আপনি আমার পিছনে কেন পড়ে আছেন? অফিসার বলে তুমি সবাইকে বোকা বানাতে পারো, কিন্তু আমাকে না। আমি ভালো মতোই আন্দাজ লাগাতে পারি যে তুমি আর তোমার স্বামী মিলে কি কাণ্ড করেছো। রিশু জীবিত আছে, আসলে তুমিই ওকে লুকিয়ে রেখেছো। তুমি ওকে যতই লুকিয়ে রাখো, আমি ঠিকই ওকে ধরে ফেলবো। অফিসারের কথায় রানীর কিছুই এসে যায় না, সে নির্ভীকভাবে বসে থাকে। রানী বলে এত বছর ধরে ওই থিওরি ধরেই আপনি বসে আছেন, চাইলে বাকি জীবনটাও বসে থাকতে পারেন, কিন্তু যা কিছু সত্যি সবটাই আপনার চোখের সামনেই আছে। ঠিক তখনই পিছন থেকে আরও এক হায়ার পুলিশ অফিসারের এন্ট্রি হয়, যিনি ওই অফিসারের বন্ধু ছিলেন। অফিসার রানীকে বলে যে আপনি চিন্তা করবেন না, খুব বেশি দিন এই কেস আনসলভ থাকবে না, কারণ আপনার স্বামী এবং আপনি মিলে যাকে মেরেছেন সে সম্পর্কে আমার ভাইপো, আমার প্রাণের জিনিস। পরের বার যখন রিশুর সঙ্গে দেখা করবেন, রিশুকে বলবে যে তোমার মন্টু কাকা এসেছে, ও আমার বিষয়ে সব জানে। রিশু পাতালে ঢুকে বসে থাকলেও আমি ওকে খুঁজে বের করব। অফিসার রানীকে ট্রাভেল এজেন্সির বিষয়েও জিজ্ঞাসা করতে শুরু করে যে আপনার এই রবি নামক ব্যক্তিটির সঙ্গে এত কিসের সম্পর্ক, আর সে ট্রাভেল এজেন্সির সাথে এত কেন কথা বলে? আপনারা কি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? আপনি বাড়িতে কি করেন, কখন বিউটি পার্লারে যান আর কখন বাইরে যান, আমরা সবটাই মনিটর করছি। আমাদের নজর সর্বদাই আপনাদের ওপরেই আছে। এই কথা বলে অফিসার রানীকে ছেড়ে দেয়। রানী এবার খুব ভয় পেয়ে গিয়েছিল, কারণ এর আগে এমন শক্ত ইন্টারোগেশনের মধ্যে সে পড়েনি। অফিসার সেই ট্রাভেল এজেন্সির হেডকে তুলে নিয়ে আসে, যার সাথে রিশু কথা বলতো। রিশু দূর থেকে সব বিষয়টা লক্ষ্য করে। পুলিশ রানীর বাড়ির আশেপাশে গিয়ে রিশুর ফটো দেখিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, আর এক পর্যায়ে সেই বাড়িতে গিয়ে পৌঁছায় যেখানে রিশু লুকিয়ে আশ্রয় নিয়েছিল। সেই বাড়িতে থাকা বিকলাঙ্গ মেয়ে পুনমকে রিশুর ফটো দেখায়, কিন্তু রিশুর প্রতি পাগল মেয়েটি পুলিশকে বলে যে আরে না না, এই ব্যক্তিকে আমি আগে কখনো দেখিনি। বিষয়টিতে রিশু মেয়েটির কাছে কৃতজ্ঞতা স্বীকার করে। মেয়েটি বলে তুমি রানীকে ভালোবাসো, তাতে আমার কোনো অসুবিধা নেই, আমার শুধু তোমার থেকে একটা জিনিসই চাই। রিশুর মুখে সেই কথা শোনার পরে তার কাছে আর বলার মতো কোনো ভাষাই থাকে না। রাত হতেই রিশু রানীর কাছে ছুটে যায়। রানী রিশুকে বলে যে আমাদের খুব তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, না হলে পুলিশ আমাদের ধরে ফেলবে। রিশু রানীকে বলে আমি মন্টু কাকাকে খুব ভালো করে চিনি, ও আমাকে নিশ্চিত খুঁজে বের করবেই, আর আমাকে ছাড়বেও না। পুলিশ ট্রাভেল এজেন্সির হেডকে ধরে ফেলেছে, এখন তো আর আমাদের কাছে দেশ ছেড়ে পালাবারও রাস্তা নেই, আর আমার সমস্ত টাকা ওই এজেন্সিতেই লাগানো আছে। এক পর্যায়ে রিশু বলে আমি আর এই টর্চার নিতে পারছি না, আমি পুলিশের কাছে ধরা দেব। কিন্তু রানী বলে তুমি ভুলভাল কথা বলছো, আমরা এত স্ট্রাগল এমনি এমনি করিনি, এই হত্যা ধামাচাপা দেওয়ার জন্য তোমাকে নিজের হাত কেটে বাদ দিতে হয়েছিল। আমরা এক পর্যায়ে একসাথে থাকবো বলেই এত কিছু সহ্য করেছি, এত সহজে তো হেরে গেলে চলবে না। তাদের কথোপকথনের মাঝেই রানীর বাড়িতে অভিমন্যু আসে। অভিমন্যুকে দেখেই রানীর মনে একটা চমৎকার প্ল্যান চলে আসে। রানী রিশুকে সবটা বুঝিয়ে দেয়। রানী ভালো মতো জানতো যে অভিমন্যু তাকে পাগলের মতো ভালোবাসে, তাই তাকে কাজে লাগিয়ে সে এবং রিশু বেঁচে যাবে। এই পর্যায়ে রানী অভিমন্যুর সাথে সিনেমা দেখতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, আর অবশেষে রানী নিজেই সরাসরি অভিমন্যুকে বিয়ের প্রস্তাব দেয়। অভিমন্যু তো বিশাল বড় ছটকা পায়, সে বলে রানী আমরা তো প্রেমই করলাম না, সরাসরি বিয়ে কিভাবে? রানী বলে আমি যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম আমি বুঝেছিলাম তুমি খুব ভালো ছেলে, আর আমি নিশ্চিন্তে সারাটা জীবন তোমার সঙ্গে কাটাতে পারবো। রিশুকে ভোলার জন্য আমার সময়ের প্রয়োজন, তুমি আমার সেই সঙ্গী হও যার কাঁধে মাথা
মাথা রেখে আমি বাকিটা জীবন হেসে খেলে কাটিয়ে দিতে পারবো। অভিমন্যু তো আগে থেকেই রানীর প্রতি পাগল ছিল। সে রানীর প্রস্তাবে এক কথায় রাজি হয়ে যায়। এদিকে ঋষু রানীর এই প্রস্তাবে খুশি ছিল না। সে বলে, আমাদের মাঝে আর কোনো তৃতীয়জন এলে সমস্যা অনেক বেড়ে যাবে, আমরা খুব জটিল জায়গায় ফেঁসে যাব। রানী বলে, পুলিশের নজর যাতে আমাদের ওপর থেকে সরে যায় সেই কারণে আমাকে অভিমন্যুকে বিয়ে করতেই হবে। পুলিশ এটাই ভাববে যে আমি মুভ অন করে গেছি, আর তোমার তল্লাশিও বন্ধ হয়ে যাবে। তারপরে যে সময় পাবো সেই সময়ে টাকা জমিয়ে দেশের বাইরে চলে যাব। অবশেষে রানীর সাথে অভিমন্যুর বিয়ের দিন চলেই আসে। অনুষ্ঠানে মন্টু কাকাও উপস্থিত থাকে, কারণ তার ধারণা ছিল যে রানীর বিয়েতে ঋষু আসবেই। ঋষু তার চেহারা বদল করে সেই বিয়েতে হাজির হয়। রানী এবং অভিমন্যুকে একসাথে বিয়েতে বসতে দেখে ঋষু খুব উদাস হয়ে যায়। বিয়ে একসময় সুসম্পন্ন হয়। ফুলসজ্জার রাতে রানী এবং অভিমন্যু ভীষণ ড্রিঙ্ক করে। আসলে রানী সেই রাতে অভিমন্যুর সাথে ইন্টিমেট হতে চাইছিল না। এক পর্যায়ে তারা দুজনে বসে গল্প করতে শুরু করে। রানী অভিমন্যুকে জিজ্ঞাসা করে যে এত মেয়ে থাকতে আপনি আমাকেই কেন পছন্দ করলেন। অভিমন্যু খুব সরলভাবে রানীকে বলে যে একদিন তুমি তোমার মাসির সাথে আমার ক্লিনিকে এসেছিলে, তখনই তোমাকে দেখে আমার পছন্দ হয়ে গিয়েছিল। আমি তোমাকে ভীষণ ভালোবাসি রানী। অভিমন্যু জানায় যে আমার পরিবারে কেউ নেই, এখন থেকে তুমিই আমার সব কিছু। এদিকে আমাদের ঋষুকে দেখানো হয়। রানীর বিয়ের পরে ঋষু খুব পাজলড হয়ে যায়। সেই সুযোগে ঋষুর বাড়িতে থাকা সেই মেয়েটি ঋষুর সাথে অন্তরঙ্গতায় বারবার চেষ্টা করে। উন্মত্ত ঋষু মেয়েটির সাথে ঘনিষ্ঠ হয়। ইন্টিমেট হওয়ার পূর্বেই রানী সেখানে চলে আসে। তাদের ঘনিষ্ঠতা দেখে ফেলে, যে দৃশ্য দেখে রানী ভীষণ কষ্ট পায়। বাড়ি ফিরে রানী বাড়ির ছাদে উঠে ড্রিঙ্ক করতে শুরু করে। এক পর্যায়ে অভিমন্যু সেখানে আসে। রানীর এমন অবস্থা দেখে সে রানীকে তার দুঃখের কারণ জিজ্ঞাসা করলে নেশাগ্রস্ত রানী সমস্ত কথা খুলে বলে দেয় যে ঋষু জীবিত আছে এবং তারা এখনও দেখা করে। পরের সকাল হতেই রানীর নেশা কেটে গেলে অভিমন্যু রানীর বলা কথাগুলো ভুলতে পারে না। সে রানীকে বলে যে ঋষু জীবিত আছে, তাই তো? রানী চুপ হয়ে যায়। অভিমন্যু রানীকে বলে যে আমি ঋষুর সাথে দেখা করতে চাই। রানী সেই কথায় রাজিও হয়ে যায়। তারা তিনজনে একটি জায়গায় মিলিত হয়। অভিমন্যু বলে যে এই দেশ ছাড়তে আমি তোমাদের সাহায্য করব। দুজন ভালোবাসার মানুষ সুখে থাকবে, এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। যেহেতু আমি পেশায় একজন ডাক্তার, তাই আমি জানি কোথায় কিভাবে কার সঙ্গে যোগাযোগ করলে তোমরা এই দেশ ছাড়তে পারবে। ঋষু খুব অবাক হয় এবং অভিমন্যুকে জিজ্ঞাসা করে যে তুমি আমাদের কেন সাহায্য করতে চাইছো, এখানে তোমার কি স্বার্থ আছে? অভিমন্যু বলে, আমি রানীকে ভীষণ ভালোবাসি। ও যদি আপনার সাথে খুশি থাকে সেটাই আমার কাছে সব কিছু। অভিমন্যু বলে যে এমনও হতে পারে একদিন রানী আমার প্রেমের গভীরতা বুঝতে পেরে আমার কাছে ফিরে আসবে। এই কথা শুনে ঋষু হেসে ওঠে। সে বলে, এমনটা তো 7 জন্মেও সম্ভব নয়। অভিমন্যু আর কিছুই বলে ওঠে না। কিছু সময় পরে সে ঋষুকে একটি গোপন জায়গায় নিয়ে আসে এবং বলে, এই জায়গায় তুমি পুরোপুরি সুরক্ষিত। অভিমন্যু রানীকেও প্রতিজ্ঞা করে যে আমি ঋষুর কোনো ক্ষতি হতে দেব না, আর আমি তোমাদের নিশ্চয়ই মিলিয়ে দেব। এদিকে ঋষু অভিমন্যুর ক্লিনিকে লুকিয়ে থাকে। অন্যদিকে অভিমন্যু বাড়ি থেকে ঋষুর জন্য খাবার আনতে চলে যায়। সেই সময় ঋষুর পুরনো বাড়িতে থাকা সেই মেয়েটি তার কাছে আসে। মেয়েটি ঋষুকে বলে যে আমি তোমাকে অনুসরণ করে এখানে এসেছি। ঋষু মেয়েটির ঠোঁট চুম্বন করে এবং তাকে বলে যে তুমি চিন্তা করো না, আমি 2 দিন পরে গিয়ে তোমার সাথে দেখা করব। তুমি এখন এখান থেকে চলে যাও। কিছু সময় পরে ক্লিনিকে এক ব্যক্তি আসে। ঋষু দরজা খুললে সেই ব্যক্তি তাকে অভিমন্যুর বিষয়ে জিজ্ঞাসা করে এবং তারপরে সেখান থেকে চলে যায়। কিছু সময় পরে অভিমন্যু ঋষুর জন্য খাবার নিয়ে তার কাছে আসে। ক্লিনিকে আসতেই সে চামেলির তেলের গন্ধ পায়। অভিমন্যু তেলের গন্ধের বিষয়ে জিজ্ঞাসা করলে ঋষু সত্যি কথা তাকে বলে দেয়। ঋষু বলে যে আমার পুরনো বাড়ির সেই মেয়েটি এসেছিল, সে আমাকে ভীষণ ভালোবাসে, তাই আমার খোঁজে এখানে এসেছিল। এক প্রকারে বলা যেতে পারে সে আমাকে ব্ল্যাকমেল করছে, তবে আমি তাকে ভালোবাসি না এবং তার প্রতি আমার কিছুই নেই। অভিমন্যুর এটাও মনে হয় যে নিশ্চয়ই এখানে পুনম ছাড়াও আরও কেউ এসেছিল, কিন্তু ঋষভ বলে না না, এখানে আর কেউ আসেনি। এবার কথোপকথনের মাঝেই হঠাৎ করেই ঋষভ অভিমন্যুর ওপরে হামলা করতে যায়। অভিমন্যু কোনোভাবে নিজের প্রাণ বাঁচিয়ে
ঋষভকে বাড়ির ভিতরে লক করে বাইরে চলে আসে। বাড়ি ফিরে অভিমন্যু রানীকে সিনেমা দেখানোর বাহানায় নদীতে বোটিং করতে নিয়ে যায়। আর কাহিনীর শুরুতেই যেমনটা দেখানো হয়েছিল যে যমুনার জলে হাঙরের উপদ্রব বেড়ে গেছে, ফরেস্ট অফিসার এই হাঙরগুলিকে ধরার কাজে লেগে পড়ে। তবে অবস্থা নাজেহাল। অভিমন্যু গল্প করতে করতে রানীকে তার নিজের জীবনের একটি সত্যি কাহিনী খুলে বলে। সে বলে, আমার কাকা আমার বাবাকে ঠকিয়ে সমস্ত ব্যবসা দখল করে নিয়েছিল। ব্যবসায় লস হওয়ার ধাক্কা সহ্য করতে না পেরে আমার বাবা এবং মা আত্মহত্যা করে। যখন সম্পূর্ণ বিষয়টি অভিমন্যু জানতে পারে তখন সে লাল্লান নামক এক ব্যক্তির কাছ থেকে বিষাক্ত সাপ নিয়ে এসে কাকার রুমে ছেড়ে দেয়। সাপের কামড়ে অভিমন্যুর কাকার পুরো পরিবার মারা যায়। অর্থাৎ পুনম যাওয়ার পরে ঋষভের কাছে যে ছেলেটি এসেছিল সে ছিল লাল্লান। অভিমন্যু রানীকে বলে, রানী আমি সব সহ্য করতে পারি কিন্তু বেঈমানি সহ্য করতে পারি না। আর ভাগ্যের পরিহাস দেখো, আমি যাকে এত ভালোবেসেছিলাম সেও আমার সাথে বেঈমানি করেছে। অভিমন্যু রানীকে বলে যে তুমি যদি বিয়ের আগেই আমাকে সব সত্যিটা বলে দিতে তাহলে আমাদের জীবন এতটা জটিল হতো না। যাই হোক বাদ দাও, একটা কথা বলো, আমরা কি কখনো এক হতে পারি? রানী নিজের জীবন বাঁচাতে মিথ্যা বলে। সে বলে, বিশ্বাস করো যদি ঋষভের সাথে দেখা হওয়ার পূর্বে তোমার সাথে আমার দেখা হতো তাহলে আমি তোমাকে ছাড়া অন্য কারোর কথা চিন্তাও করতাম না। অন্যদিকে ঋষভ অভিমন্যুর ক্লিনিক থেকে দরজা ভেঙে বাইরে চলে আসে, কারণ সে বুঝতে পারে যে অভিমন্যু রানীকে ছাড়বে না। সে অভিমন্যুর রহস্য জানতে পেরে গিয়েছিল লাল্লানের মাধ্যমে। এদিকে আরও একটি ভয়ানক রহস্য আমাদের সামনে আসে। আমরা দেখি অভিমন্যুর বাড়িতে একটি রুমে দীনেশ পণ্ডিতের বইয়ের সম্ভার রয়েছে। অর্থাৎ রানী যেখানে দীনেশ পণ্ডিতের কয়েকটি বই পড়েছে আর ক্রাইম ম্যানেজ করেছে, সেখানে অভিমন্যু ছিল এই ক্রাইম প্ল্যানের মাস্টার। আর আসলে এই বইয়ের সাহায্যে সে তার কাকার পুরো পরিবারকে মেরে ফেলেছিল। যখন অভিমন্যু রানীর সাথে জোর জবরদস্তি শুরু করে, রানী হঠাৎ করে নিচে পড়ে যায়। পরের দৃশ্যে রানীকে আমরা ঝড় বৃষ্টি মাথায় নিয়ে পুলিশ স্টেশনে যেতে দেখি। আর পুলিশকে সে বলে যে আমাকে আমার স্বামীর কাছ থেকে বাঁচিয়ে নিন। এই দৃশ্যই মুভির প্রথমে দেখানো হয়েছিল। ইন্সপেক্টর মন্টু রানীর কথায় বিশ্বাস করে না, তো রানী উপায় না পেয়ে সমস্ত সত্যিটা বলতে শুরু করে। রানী বলে, আপনি যদি অভিমন্যুকে গ্রেফতার না করেন তাহলে সে ঋষভকে মেরে ফেলবে। অভিমন্যু একজন সাইকো, সে নিজেই নিজের পুরো পরিবারকে মেরে ফেলেছে। পুলিশ সঙ্গে সঙ্গে অভিমন্যুকে ধরার জন্য তার বাড়িতে যায়, কিন্তু সে সেখানে থাকে না। তখনই পুলিশের কাছে খবর আসে একটি ফাঁকা জায়গায় একটি জ্বলন্ত গাড়ি পাওয়া গেছে, যে গাড়ির মধ্যে দুটি বডি আছে। ঘটনাস্থলে পৌঁছাতে তারা দেখে গাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে। ফলস্বরূপ একজন মানুষকেও চেনা যাচ্ছে না। কিন্তু সেই স্থানে কয়েকটি প্রমাণ মেলে, যেমন অভিমন্যুর ডায়েরি, ব্রিফকেস এবং পুনমের একটা স্টিক। পুলিশের ধারণা স্পষ্ট হয় যে অভিমন্যু এবং পুনমকে রানী মেরে ঋষভের সহযোগিতায় তাদের সেখানে পুড়িয়ে দিয়েছে। পুলিশ রানীকে গ্রেফতার করে পুলিশ স্টেশনে নিয়ে আসে, যেখানে তাকে যাচ্ছেতাইভাবে মারা হয়। রানীকে মার খেতে দেখে ঋষভকে ধরার জন্য মন্টুর মনে একটা দারুণ আইডিয়া আসে। মন্টু রানীর মারধরের একটা ভিডিও বানায়। মন্টু জানতো এই ভিডিও ভাইরাল হয়ে গেলে ঋষভ নিজেকে ধরে রাখতে পারবে না, রানীকে বাঁচাতে সে নিশ্চয়ই ধরা দেবে। তো ভিডিও ভাইরাল করার কিছু মুহূর্ত পরেই ঋষভ একটি ভিডিও পুলিশকে পাঠায়, যেখানে ঋষভ বলে, আমি কিছুদিনের মধ্যেই নিজেকে সারেন্ডার করব। আজ থেকে 3 দিন পরে ব্রিজের কাছে আমি দেখা করব। তবে শর্ত একটাই, ব্রিজে আসার পরে আমার কাছে আগে রানীকে পাঠাতে হবে, তবেই আমি সারেন্ডার করব। ঠিক 3 দিন পরে ঋষভ সেই ব্রিজের কাছে আসে আত্মসমর্পণ করার জন্য। ব্রিজে পুলিশ আগে থেকেই দাঁড়িয়ে থাকে। মন্টু রানীকে একা ঋষভের কাছে পাঠায়। রানী ঋষভের কাছে এসে বলে, তুমি ভুল করেও সারেন্ডার করবে না, চলো আমরা এখান থেকে কোথাও পালিয়ে যাই। তাদের কথাবার্তার মধ্যেই পুলিশ সেই ব্রিজটিকে ঘিরে নেয়। এবার এতগুলো কনস্টেবলের মধ্যে একজন কনস্টেবল রানী এবং ঋষুর দিকে এগিয়ে যায়। আর এই কনস্টেবল অন্য কেউ নয়, সে ছিল অভিমন্যু। অর্থাৎ অভিমন্যু মারা যায়নি। পুলিশ অভিমন্যুকে সতর্ক করে যে তুমি তোমার বন্দুক ফেলে দিয়ে সারেন্ডার করো, তোমারও বাঁচার আর কোনো রাস্তা নেই। আসলে অভিমন্যু তার বেঈমানির বদলা নিতেই সেখানে এসেছিল। তার আসল উদ্দেশ্য ছিল রানীকে মেরে ফেলা। যাই হোক, এই পর্যায়ে রানীর সাথে অভিমন্যুর ভীষণ হাতাহাতি হয়। আর এই হাতাহাতির দরুন রানী ব্রিজের থেকে নিচে পড়ে যাওয়ার উপক্রম হয়।
রানীকে বাঁচাবার চক্করে তারা তিনজনেই অসাবধানতায় নদীতে পড়ে যায়। কাহিনী সেখানে কাট হয়ে আমাদের পরের সকাল দেখানো হয়। পুলিশ হাজার চেকিংয়ের পরেও তাতে তিনজনকে নদী থেকে খুঁজে পায় না। ইনভেস্টিগেশন করাকালীন মন্টু কিছু সিসিটিভি ফুটেজ দেখতে পায়, আর সেই ফুটেজ দেখে মন্টুর হোশই উড়ে যায়, যেটা দেখে মন্টু সবটা ধারণা লাগিয়ে উঠতে পারে। 2 দিন পরে মন্টু তার হায়ার অফিসারকে ডেকে এই কেসের ডিটেলস বলতে শুরু করে। মন্টু বলে, স্যার, আসলে রানী, ঋষভ এবং অভিমন্যুর মৃত্যুতে অন্য কারণ নয়, বরং তাদের নিজেদেরই লাভ হয়েছে। আসলে যদি তারা ধরা পড়তো তাহলে ঋষভ নীলের কেসের জন্য জেলে থাকতো, অভিমন্যু তার ফ্যামিলি মেম্বারদের মারার জন্য জেলে থাকতো, সেই সঙ্গে লালনকেও সে হত্যা করেছিল, কারণ লালন তাকে ব্ল্যাকমেল করছিল। আসলে কিছুদিন আগেই লালন অভিমন্যুর সাথে দেখা করার জন্য তার ক্লিনিকে যায়। তার কিছু সময় পরে পুনম ঋষভের খোঁজে সেখানে যায়। গাড়িতে যে দুজনের বডি পাওয়া গিয়েছিল সেই দুটো বডি ছিল লালন এবং পুনমের। আসলে অভিমন্যুই এদের দুজনকে মেরে গাড়ি চালিয়ে দিয়েছিল, আর নিজেকে মৃত প্রমাণ করতে সে নিজের ব্যাগ সেখানে ছেড়ে আসে। তার পরের রাতে অভিমন্যু এবং রানী তাদের বাড়ি পৌঁছায় এবং কিছু সময় পরে ঋষভও ক্লিনিক থেকে পালিয়ে অভিমন্যুর বাড়িতে যায়। সেই রাতে তাদের তিনজনের মধ্যে কিছু একটা ঝামেলা হয়, সেই সঙ্গে হয় একটা জবরদস্ত প্ল্যান। তো তারপরেই রানী কান্নাকাটি করতে করতে পুলিশ স্টেশনে আসে আর কমপ্লেন করে যে তার স্বামী তাকে মারতে চাইছে। রানী পুলিশ স্টেশনে আসার পরে অভিমন্যু এবং ঋষভ বাড়ির বাইরে চলে যায়। মন্টু তার হায়ার অফিসারকে বলে যে আমাদের এটার খোঁজ লাগাতে হবে যে সেই দিন রাতে তাদের মধ্যে কী আলোচনা হয়েছিল। আমার ধারণায় তারা তিনজনেই এখনও জীবিত আছে। হায়ার অফিসার বলে, মন্টু, এই কেস আর টেনে লাভ নেই, তুমি এই কেস এবার বন্ধ করে দাও। যাই হোক, কাহিনী এবার 6 মাস পরে শিফট হয়। হিমাচল প্রদেশের একটি এরিয়াতে অভিমন্যু এবং রানীকে এক ছাদের তলায় দেখানো হয়। রানীকে দেখে মনে হয় যে সেই রাতে এমন কিছু হয়েছিল যা সবার অজানা, আর সেই রাতে হয়তো সে ঋষভকে হারিয়ে ফেলেছে, যে কারণে রানী সর্বদাই উদাস হয়ে থাকে। যাই হোক, যখন রানী তার স্টুডেন্টদের হোমওয়ার্ক চেক করতে থাকে তখন রানী কোনো এক স্টুডেন্টের খাতায় কিছু লাইন দেখতে পায়, যেটা দেখে তার হোশই উড়ে যায়। অন্যদিকে মন্টুর কাছে দীনেশ পণ্ডিতের একটি বই কেউ পার্সেল করে পাঠায়। বই খুলতেই সেখানে লেখা থাকে যে এই বইয়ের মোট 3টি কপি আছে, আর এই 3টি কপির মধ্যে আপনার হাতে রয়েছে একটি। তো মন্টু সেই বই পড়তে শুরু করে এবং এখান থেকেই কাহিনী অন্য মোড় নেয়। আসলে ঘটনার 3 দিন আগে থেকেই ঋষভ এবং অভিমন্যু নিজেদের প্ল্যান বানিয়ে নেয়। তারা ব্রিজের নিচের পোর্শনের কুমিরগুলিকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য মাংসের টুকরো ফেলতে শুরু করে, যাতে তারা যখন সেই জলে ঝাঁপ দেবে সেখানে কোনো কুমির না থাকে। কিন্তু জলে ঝাঁপ দেওয়ার পরে ঋষভের প্লাস্টিকের হাত খুলে যাওয়ার কারণে সে কুমিরের কবলে চলে যায় এবং ঋষভ মারা যায়। মন্টু কাকাকে পাঠানো সেই বইয়ে একটি চিরকুটও থাকে, যেখানে বাকি ঘটনা ডিটেলসে জানার জন্য একটি ডেট ও একটি অ্যাড্রেস জানিয়ে দেওয়া হয়। অন্যদিকে অভিমন্যু ক্লিনিকে থাকার সময় লাঞ্চ বক্সে রানী একটি চিঠি পাঠায় এবং সেই অ্যাড্রেসে পৌঁছে যেতে বলে। অভিমন্যু রানীর ঠিক করা হিল পার্কে চলে আসে, যেখানে রানী পাহাড়ের একদম কর্নারে দাঁড়িয়ে থাকে। রানী বলে যে আমি জানতাম সেই রাতে ঋষু কুমিরের কবলে পড়ে মারা যায়। আমি ভেবেছিলাম বাকি জীবন তোমার সাথে কাটিয়ে দেব, কিন্তু আমি ভুল ছিলাম। আমি জানতে পেরেছি সেই রাতের আসল ঘটনা। আসলে সেই রাতে যখন ঋষু ভালো করে সাঁতার কাটতে পারছিল না, তুমি ওর প্লাস্টিকের হাত ইচ্ছা করে খুলে দিয়েছিলে, আর সেই কারণেই সে মারা যায়। যদি এই পৃথিবী ঋষুর না হয়ে থাকে তবে এই পৃথিবী আমারও নয়। দেখতে দেখতে সেখানে মন্টু কাকাও চলে আসে। আসলে মন্টু কাকাকে বই এবং চিঠি রানীই পাঠিয়েছিল। অভিমন্যু পুরোপুরি হতবাক হয়ে যায়। এই পর্যায়ে রানী চোখের পলকে পাহাড় থেকে ঝাঁপ দেয় এবং ঝর্ণার সঙ্গে মিলিয়ে যায়। পুলিশ অভিমন্যুকে অ্যারেস্ট করে। ফ্লাইটে করে যখন পুলিশ অভিমন্যুকে নিয়ে যাচ্ছিল সেই সময় সে জোরে জোরে হেসে ওঠে। সে বলে, আমি নিশ্চিত যে আপনারা রানীর বডি পাননি, আর ওর বডি পাওয়ার কথাও নয়। কাহিনী আবারও অতীতে যায়, যেখানে আমরা দেখি যে সেই রাতে অভিমন্যু ঋষুর হাত খুলে তাকে কুমিরের সামনে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু ঋষু বুদ্ধিমত্তার সঙ্গে সেই প্লাস্টিকের হাত কুমিরের মুখে লম্বালম্বি বসিয়ে দেয়, যে কারণে সে কুমিরের শিকার থেকে বেঁচে যায়। রানীকে স্কুলে বাচ্চাদের ডায়েরির মধ্যে দীনেশ পণ্ডিতের 2টি লাইন ঋষুই লিখে পাঠিয়েছিল। তখন বাইরে এসে রানী ঋষুকে দেখে বুঝতে পারে যে ঋষু এখনও জীবিত আছে।
এই কাহিনীর একটা অনেক বড় টুইস্ট লুকিয়েছিল যখন রানী পাহাড় থেকে নদীতে ঝাঁপ দিয়েছিল। আমরা দেখি যে রানী যখন পাহাড় থেকে নদীতে ঝাঁপ দেয় সে মারা যায়নি। নদী বেয়ে অনেক কষ্টে ঋষুর বলে দেওয়া কিনারায় সে উঠেছিল। সেই কিনারায় পৌঁছাতে ঋষু রানীকে জড়িয়ে ধরে, তাদের আবারও মিলন হয়। ঋষু এবং রানী তাদের মতন করে জীবনে পা দেয়। কাহিনী বর্তমানে আসে যেখানে মন্টু কাকা অভিমন্যুকে অ্যারেস্ট করে ফ্লাইটে নিয়ে আসছিল। এই পর্যায়ে আমরা জানতে পারি যে অভিমন্যু আসলে অন্য কারণ নয়, সে ছিল দীনেশ পণ্ডিতেরই ছেলে। এখানেই মুভির কাহিনী শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভির কাহিনী কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। পরের দিন চলে আসবো আবার কোনো নতুন মুভির কাহিনী নিয়ে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি তোমাদের এই এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে এবং তোমরা যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। তাহলে আমার এক্সপ্লেন করা সমস্ত মুভির কাহিনী সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। পরের দিন আবার আসছি একটা ইন্টারেস্টিং মুভির কাহিনী নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।